আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়, তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করে এর সমাধান করার চেষ্টা করেছে। সেই হিসাবে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এবং বৈঠকের বিষয়বস্তুগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা বৈঠক করেছেন তাদের কাছ থেকে যে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে সেটি হচ্ছে নির্বাচন ইস্যু। আমরা অনেকেই ভেবেছিলাম যে দেশে চলমান যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা নিয়ে হয়তো বা রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কথা বলবেন। যদিও এই বিষয়টি হয়তোবা গণমাধ্যমে আসেনি, তবে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কিছুটা হলেও কথা বলেছেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যথেষ্ট বিচক্ষণ মানুষ এবং উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। সেই হিসাবে দেশের বর্তমান এই পরিস্থিতি উনার চোখ কোনোভাবে আসলে এড়িয়ে যাওয়ার কথা নয়। তবে যাই হোক, মূলত অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সেই হিসাবে হয়তোবা গণমাধ্যমে নির্বাচনের প্রসঙ্গটা সবথেকে বেশি উঠেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের রোডম্যাপ যখন প্রচার করা হলো কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন নির্বাচন ঘোষণা করলেন, তখন কিন্তু দেশের কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি এবং জামাতে ইসলাম কিন্তু নির্বাচন বয়কট করার কথা বলে আসছিল, নির্বাচনে যাবে না এ ধরনের কথাবার্তা বলে আসছিল। এছাড়াও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর থেকে আমরা দেখছি যে নির্বাচন প্রতিহত করার বিভিন্ন বার্তাসমূহ জামাতে ইসলামের পক্ষ থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে গণমাধ্যমের মাধ্যমে। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়তোবা ভেবেছেন যে আমাদের যে মূল উদ্দেশ্য নির্বাচন দেয়া, সেই নির্বাচন যদি কোনো কারণে বিলম্বিত হয় বা সেই নির্বাচন যদি আমরা সঠিক সময়ে কোনোভাবে দিতে পারি না এবং দেশের সকল রাজনৈতিক দলগুলো যদি সেখানে অংশগ্রহণ না করে কেউ কেউ যদি নির্বাচন বয়কট করে ফেলে, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ অবস্থায় রয়েছে। তারা আদৌ নির্বাচনে আসতে পারবে কিনা এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই হিসাবে একটি বৃহৎ রাজনৈতিক দল যখন বিচারিক প্রক্রিয়ার কারণে নির্বাচনের বাইরে থাকবে, তখন সিস্টেমেটিক্যালি আন্তর্জাতিক মহল থেকে সেই নির্বাচন নিয়ে চাপ আসবে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কোনো নতুন কিছু নয়, এর আগেও ঘটেছে। যদিও যে সরকার নির্বাচন করছে সেই সরকার তাদের কথা বা তাদের যে বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো আমলে নেয়নি। তবে বর্তমান সময়ে যেটি রয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের উপর যখন আন্তর্জাতিক চাপ আসবে এবং নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে যাবে, তখন কিন্তু তাদের যে সময়কাল কিংবা তাদের যে নির্বাচন সেই নির্বাচন আদৌ বৈধতা পাবে কিনা এটাও কিন্তু একটি বিষয় হয়ে দাঁড়াবে। এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন নির্বাচনের উপর এবং প্রত্যেকটা দলের সাথে বৈঠক করছেন যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়। এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আওয়ামী লীগ ফেরানোর জন্য জাতীয় পার্টিকে আওয়ামী লীগ অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এই ধরনের বার্তাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। আবার এ ধরনের বার্তাগুলো বিভিন্ন গণমাধ্যম ব্যাপক ঢালাওভাবে প্রচার করেছে এবং আমরাও সেই সকল গণমাধ্যমের খবরের ভিত্তিতে এর ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্লেষণও তুলে ধরেছি। সেই হিসাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি কোনো না কোনোভাবে প্রকাশ্যে অথবা গোপনীয়তা রেখে যদি নির্বাচনে তারা একসাথে হয়ে চলে আসে, এমনিতেও তারা একটি জোটবদ্ধ হিসাবে রয়েছে। এখন পরবর্তীতে সেই জোটের মধ্যে যদি আওয়ামী লীগ তাদের ব্যানার পরিবর্তন করে অনেকটা গুপ্ত অবস্থায় যদি নির্বাচনে আসে, তাহলে নির্বাচনের যে একটি বিশাল পরিবর্তন হবে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন। তবে এখানে বৃহত্তম আর একটি রাজনৈতিক দল বিএনপি বলছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো ধরনের কথাবার্তা হয়নি। অপরদিকে জামাত এবং এনসিপি যারা রয়েছেন তারা বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তারা মূলত আসলে গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে কতটুকু চিন্তা ভাবনা করছেন
বা ভবিষ্যৎ নিয়ে কতটুকু চিন্তা ভাবনা করছেন এটা আমি জানি না। হয়তোবা তারা ধরে নিয়েছেন যে বিএনপির সাথে তারা নির্বাচনে কোনোভাবেই পেরে উঠবেন না, যার কারণে তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। কিন্তু বিএনপি এখানে খুব দক্ষতার পরিচয় দিয়েছে। তারা জানিয়েছে যে নিষিদ্ধ করার বিষয়ে কোনো ধরনের কথাবার্তা হয়নি। এর মানে বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে দ্বিমত পোষণ করছে। এর পেছনে যে লজিক রয়েছে সেটি হচ্ছে একদম সহজ সরল লজিক। এখানে গোপনীয় বা জটিল কোনো লজিক নেই। বিএনপি খুব ভালোভাবেই জানে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেভাবেই হোক না কেন তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারা সরকার গঠন করবে। সেই হিসাবে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচনে নেই, আসতে পারবে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। সেই হিসাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ারও একটি বিষয় এখানে আছে। তার উপর আরেকটি রাজনৈতিক দল যেটির অবস্থান চতুর্থ বাংলাদেশে, সেই রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, জাতীয় পার্টি কিন্তু নিছক কোনো ছোটখাটো রাজনৈতিক দল নয়, এটি বড়ই একটি রাজনৈতিক দল তুলনামূলকভাবে। কেউ কেউ তৃতীয় বলে থাকেন, কেউ কেউ চতুর্থ বলে থাকেন। যাই হোক, এই রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একটা যে জোট আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যে 14 দলীয় একটা জোট আছে, সেই জোটটা সম্পূর্ণরূপে কিন্তু নির্বাচনের বাইরে থেকে যাবে। এখন একটি বৃহৎ জোট যদি নির্বাচনের বাইরে থেকে যায়, তখন বিএনপি যদি ক্ষমতায় যায়ও, তখন তাদের ক্ষমতায় আসার যে বিষয় অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ঢালাওভাবে বিতর্কিত হবে। এবং যখন তাদের ক্ষমতায় আসার যে ব্যবস্থা সিস্টেম নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তখন অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনে আসতে পারেনি, তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু দেশের যে গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশটা বিনষ্ট করে ফেলবে। অথবা তারা তাদের নির্বাচনের দাবি, যেটি আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি বিভিন্ন সময়, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচন বাতিলের দাবি, নতুন নির্বাচনের দাবি, এরকম বহু আন্দোলন হয়েছে, বহু সরকার পতন হয়েছে। এবং বিএনপি এর হচ্ছে একটি চাক্ষুষ প্রমাণ। কারণ বিএনপির সংসদ বা বিএনপির সরকার এমন 3 মাসের মাথায় বাংলাদেশের ইতিহাসে কিন্তু সরকার ভেঙে দিতে, নতুন করে নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সেই হিসাবে বিএনপি এই বিষয়গুলো এবং ইতিহাস পর্যালোচনা খুব ভালো করেই জানে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আমি এখানে বলছি না যে অন্যান্য রাজনৈতিক দল যারা জাতীয় পার্টি কিংবা 14 দলকে নিষিদ্ধ করার বিষয়ে কথাবার্তা বলছে তারা পরিপক্ক নয় বা তাদের রাজনৈতিক হিতাহিত জ্ঞান কম। তাদের রাজনৈতিক জ্ঞান রয়েছে, কিন্তু তারা চিন্তা করছে এই যে ফেসিবাদ বিষয়ক একটি কিংবা আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়টি, যেহেতু আওয়ামী লীগ ফেসিবাদ হিসাবে পরিচিত হয়েছে, ফেসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টিও নিষিদ্ধ হোক। তারা মূলত নির্বাচন গ্রহণযোগ্য না হলে কি বিষয় আসতে পারে এই বিষয়গুলো নিয়ে অতটা গভীর চিন্তা করছে না, বা চিন্তা করলেও তারা সেগুলোকে প্রাধান্য দিচ্ছে না। কিন্তু বিএনপি এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমি যেভাবে বললাম যে বিএনপি ক্ষমতায় যাবে, এটা মোটামুটি দেশের বেশিরভাগ মানুষ বলতে পারে। সেই হিসাবে অন্যান্য দলগুলোর খুব একটা চিন্তা নেই যে সংসদে তো আমরা যাব না, সংসদে বিএনপি যাবে, সেই হিসাবে মাথা ব্যথা বিএনপির হবে, ক্ষমতা হারালে বিএনপি হারাবে, আমরা আবার নির্বাচন করব। যাই হোক, এটা আমার একটা মনের একটা ভ্রান্ত ধারণা হতে পারে, এর সাথে বাস্তবতার কোনো মিল নাও হতে পারে। কিন্তু যদি এমনটা ঘটে তাহলে বিপদেতেও সব থেকে বেশি বিএনপি পড়বে। কারণ এত বছর তারা ক্ষমতায় যেতে পারেনি, এখন একটা সুযোগে গণ অভ্যুত্থান হলো, তারা ক্ষমতায় গেল, তাদের গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পেল। এখন যদি আবার ক্ষমতায় যাওয়ার পর দেশে নির্বাচনকে ঘিরে আন্দোলন সংগ্রাম শুরু হয়, তাদেরকে নির্বাচন থেকে সরে যেতে হয়, সংসদ থেকে সরে যেতে হয়, নতুন নির্বাচন দিতে হয়, তখন কিন্তু বিষয়টা তাদের জন্য খুব সুখকর নয়। সেই হিসাবে তারা এই দাবিটির বিপক্ষে রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম কিংবা আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের বার্তাও প্রচার করছে যে নাশকতা করবে, এবং আওয়ামী লীগ নাশকতা করার চিন্তা ভাবনা করছে, ব্যাপক ফান্ডিং করছে, এ ধরনের বার্তাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তবে এখানে একটি প্রশ্ন হলো যে আওয়ামী লীগ প্রথমে অর্থাৎ 5 আগস্ট 2024-এর পর যেরকম ছিল, যে অবস্থায় ছিল, বর্তমান সময়ে কিন্তু এরকম অবস্থায় নেই। আওয়ামী লীগ যদিও দেশে রাজনীতি করতে পারছে না, দেশের মাঠে মিছিল করতে পারছে না, রাজনৈতিক কর্মকাণ্ডে নেই, কিন্তু তাদের সাথে যে সকল কর্মকাণ্ড এখন পর্যন্ত ঘটেছে, সেই সকল কর্মকাণ্ড এবং সরকারের যে বিষয়বস্তু ছিল বা সরকার যেরকম হওয়ার কথা ছিল সেরকম কিন্তু থাকতে পারেনি। জনগণের এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। এই মতামতগুলোর কারণে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের
মতবিরোধ তৈরি হয়েছে এবং সেই মতবিরোধগুলোর কারণে কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের পক্ষে মানুষজন কিছুটা হলেও যেতে শুরু করেছে। এবং বর্তমান সময়ে যে সকল কার্যক্রমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তু বাংলাদেশে যা ঘটছে, এই বিষয়গুলো কিন্তু ব্যাপক প্রভাব ফেলছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে। অর্থাৎ আওয়ামী লীগ নীরব থেকেও জনগণের যে সমর্থন আছে সেই সমর্থন কিন্তু তারা কুড়িয়ে নিচ্ছে। সেখানে শেখ হাসিনা যদি এমন একটি সুবর্ণ সুযোগকে নাশকতার পরিকল্পনা করে নষ্ট করে দিতে চান, তাহলে আমার মনে হয় যে এখানে আওয়ামী লীগের এখন পর্যন্ত যে রাজনৈতিক সহনশীলতা সেটি আসলে অনেকটাই ব্যর্থতাকে প্রকাশ করে। সুতরাং এই সকল বিষয়বস্তু মূলত একটি রাজনৈতিক এজেন্ডা হিসেবেই আমার মনে হচ্ছে। কারণ যেখানে একটা মানুষ ফ্রিতে অনেক বেশি পেয়ে যাচ্ছে, সেখানে তারা সেই ফ্রি জিনিসটাকে কেন নষ্ট করবে? যাই হোক, মনে হয় না যদি এরকম নাও হয়ে থাকে, কারণ গণমাধ্যমগুলো যে তথ্য অনুসন্ধান দিচ্ছে সেই তথ্য অনুসন্ধানের বিরুদ্ধে গিয়ে আসলে কোনো কিছু কঠিনভাবে বলাও ঠিক নয়, কারণ তারা তো আর আন্তাজে গাছ থেকে পেড়ে এনে কোনো একটি তথ্য দিবে না। তবে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে এই প্রতিবেদনগুলো কিন্তু কিছুটা মিলে যাচ্ছে। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পরিকল্পনা করছে নাশকতার, দেশকে অস্থিতিশীল করার, নির্বাচন বানচাল করার। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যেগুলো আসলে কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন বিলম্বিত হোক কিংবা দেশের পরিবেশ অস্থিতিশীল হোক। সেই হিসাবে অনেকেই মনে করছেন বা ধরে নিচ্ছেন যে শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান করছেন সেই মাস্টার প্ল্যানগুলো সফল হচ্ছে। এখন শেখ হাসিনার মাস্টার প্ল্যান যদি সফল হতে থাকে, তাহলে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বাড়ছে, আমি যেভাবে বললাম, সেই জনপ্রিয়তা আসলে বাড়া হয়তোবা এখানেই থেমে যাবে। এবং যদি এরকম কোনো কিছু ঘটতে থাকে, তাহলে হয়তোবা নির্বাচনেও এর প্রভাব দেখা যেতে পারে।